আমার হাজবেন্ডের সাথে ইদানিং বেশ ঝগড়া অভিমান চলছে। প্রায় হয়, তবে ইদানিং বেশি। কারণটা সে বারবার জানতে চায়, কিন্তু সেই ফুরসত তার হয় না। হয় তার ডাক পড়বে, আর নয়তো অফিসের জন্য ছুটবে। সে এখন চাকরি বাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছেন, স্টার্ট আপ ধরেছেন। সেই নিয়ে তার দিন রাত খাটনি দিতে হয়। এ নিয়ে আমার অভিমানের শেষ নেই। লোকটার যে ঘরে একজন বউ আছে, তার কোনো হদিশ আছে? আমার শ্বশুরবাড়ি মূলত যৌথ পরিবার। এই পরিবারের নানান ধরনের, নানান মানসিকতার মানুষ। আমার বেশ কাঠ খড় পোড়াতে হয়েছে এই এত মানুষের চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া বোঝার জন্য। সৌভাগ্যক্রমে বাড়ির ছোট ছেলের বউ হয়েছি, তবে সেটা সৌভাগ্যও বলা ঠিক নয়। আমার বর তাইফ আমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছে। তার পূর্বে এ বংশে ভালোবাসাবাসি করে বিয়ে করা ছিল সম্পূর্ণ নিষেধাজ্ঞা। গোষ্ঠীর সবচেয়ে বড় নিষেধাজ্ঞাকে উনুনে তুলল সবচেয়ে ছোট ছেলে তাইফ মেহরাবি। এই নিয়ে অন্যান্য পরিবার থেকে তুলনামূলক বেশি ঝুট ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। এই ঝড়ের বয়স ছিল লম্বা 3 বছর। আমার বাড়ি থেকে কতবার আমার বিয়ে দিবে দিবে ভাব, কিন্তু এই ছেলে আমার প্রতিটা বিয়ে বানচাল করেছে। বুক উঁচু করে বলেছে, আমি ছাড়া আমার আয়রাকে বিয়ে করার অনুমতি কারো নেই। এই করে করে আমার ঘরের মানুষেরও ঘুম শিকে তুলেছিল। ওর বাড়ির লোকেরা আমার সাথে ভাষা ভাষা আলাপ রেখেছে। তারা খুব একটা পরোয়া করে না আমায়, কেমন যেন অদেখা করে থাকে। তাদের সকলের এখনো ধারণা তাদের সুদর্শন পুত্রকে আমি কোনো জাদু তাবিজ করেছি। তাই তো তাদের সুপুত্র তাদের এতদিনের অহংকে এইভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। আমার জায়েরা, ননাস আর শাশুড়ি সবাই কেমন আমাকে দেখলে মুখ কালো করে ফেলবে। আমি কোনো কাজে হাত দিলে শাশুড়ি রাগারাগি করবে, বলে বসবে, তোমার বাড়ির মতো মশলা ছাড়া খাবার আমরা খাই না, তাই তুমি বরং রান্নাঘর থেকে দূরে থাকো। আমার খারাপ লাগে তাদের এই ধরনের আচরণ। কষ্ট পাই, বুক ফাটে, কিন্তু মুখ ফুটে কিছু বলি না। কিন্তু তাইফ কোনোভাবেই তা টের পেলেই আবারও বাড়িতে ঝড় তুলে ছাড়বে। আমাকে নিয়ে রান্নাঘরে গিয়ে আমার শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, দেখি দেখি শুনুন, আজ রাতের খাবার আয়রা রাঁধবে, মশলা ছাড়াই রাঁধবে, আর সেটাই আজ সবাই মিলেমিশে খাবে। কে না খায় আমি তা দেখব। তাইফ ছেলেটা হয়েছে প্রচুর গোয়ার। তার কথা থেকে কেউ তাকে টলাতে পারবে না। বাকিরা ভয়ও পায় তাকে সেই রকমই। এক ননাসের থেকে শুনেছি, একবার ক্লাস 9-এ থাকতে আমার শ্বশুর তার মোবাইল ভেঙে ফেলেছিল। এমনকি তাকে তার ইচ্ছামতো চলার মধ্যেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর আর কি, এই ছেলে নাকি সেই দিন 6 তলার ছাদের কার্নিশে গিয়ে পা ঝুলিয়ে বসেছিল। সে কি ভয়াবহ কাণ্ড! সেই ভয় আজও এই পরিবারের মানুষদের মনে গেঁথে আছে। অজ্ঞতা আমার ধর্নার রান্না সেই দিনই প্রথম সবাই খেলো এবং উপলব্ধি করলো আমার রান্নার হাত দারুণ। বাড়ির মহিলা সমাজের মুখে চুলকালি পড়লেও পুরুষ সমাজ বেশ প্রশংসা করলেন আমার রান্নার গুণের। শ্বশুর তো চেটেপুটে খেলেন। এখন অন্তত দিনের একবেলা রান্না আমাকে দিয়েই করানো হয়। তাদের বোঝাই কেমন করে, তাদের সুপুত্র আমাকে রান্নার ক্লাস করিয়ে এই বাড়িতে এনেছে। তার আবার খুব শখ বউয়ের হাতে রান্না খাবে। তাই ফো ফো করে হাসতে হাসতে প্রায়ই বলে, আমার আগেই উচিত ছিল সুইসাইডের ভয় দেখানো, তাহলে আমার 3 বছরের কসরত করতে হতো না। 3 বছরের জায়গায় 6 মাসই যথেষ্ট ছিল। তবুও ভাবলাম এক জিনিসে আর কত ভয় দেখানো যায়। পরে যদি ভাবে ফাঁকা বুলি আওড়াই, তখন আবার মান সম্মানে টান পড়ে। তাই ভাবলাম নতুন কিছু চেষ্টা করা যাক। আমার মনে পড়ে যায় তাইফের সাথে শুরুর দিনগুলোর কথা। তখন উনি আমাকে পছন্দ করে আমার বাড়ি থেকে কয়েকবার রিজেক্ট খেয়েছে, কিন্তু সে তো কখনোই হার মানার পাত্র ছিলই না। সেদিন খুবই বৃষ্টিবাদলের দিন। আমি তখন কোচিংয়ে আটকে পড়েছি। এক ছাউনির নিচে আমার ঠাঁই হয়েছে। তখনই কোত্থেকে এই লোক বাইকে করে আমার মুখের সামনে এসে হাজির হয়। আমি তখন মুখ ফিরিয়ে নিই। তাইফ তখন টানা বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু
চোখ মুখ লাল। কি রে আয়রা, বেকার ছেলেকে রিজেক্ট করতে খুব মজা লাগে নাকি তোর? আমি তখন চোখ কপালে তুলে ফেলি। ওনার সাথে আমার তখনও প্রেমের সম্পর্ক হয়নি। ভাষা ভাষা পছন্দ করতাম, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি। বাড়ির মানুষ আমাকে বলেছিল যেন একে এড়িয়ে চলি, নয়তো আমার পড়াশোনা বন্ধ করে দিবে। তখন আমার পড়াশোনা চালিয়ে যাওয়াটা প্রয়োজন ছিল বিধায় বারবার মুখ ফিরিয়ে নিতাম। সেবারও তাই। আপনার বেকারত্বে আমার সমস্যা থাকবে কেন? তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? টাকা বই বা কেন? টাকা নয়তো তোকে তুলে নিয়ে যাব। সদ্য কলেজ পাশ করা আমি কিছুটা ভড়কেই গিয়েছিলাম এই হুমকিতে, কিন্তু তা প্রকাশ না করে সাহস করে বললাম আমি মানুষ ডাকবো। তাইফ আমার সেই হুমকির দুয়ানার তোয়াক্কাও করলো না। উল্টো আমি তাকিয়েছি বলে বলল, এই তো গুড গার্ল, চোখগুলো কি সুন্দর লাগছে। ব্যাস, আমি দমে গেলাম। আমাকে দমিয়ে দিয়ে বেশ পৈশাচিক আনন্দ পেল লোকটা। আমি আবার কেন যেন তখন ওনার প্রশংসা শুনতে পারতাম না। বুকে কম্পন হতো, মিশ্র অনুভূতি হতো। সেই সুযোগই সে সবসময় নিয়ে এসেছে। তখন সম্ভবত তাইফ মাস্টার্সে পড়তো আর একটা কোম্পানিতে অল্প বেতনে চাকরি করত, যাতে আমার বাড়ির লোক তাকে বেকার বলে অজুহাত খুঁজতে না পারে। আমি বললাম, আপনি বিদায় হন। তোকে না নিয়ে যাচ্ছি না। আমাকে তুলে নিয়ে যাওয়ার ধান্দা? তা নয়তো কি, তোর বাপ রাজি না হলে সত্যি সত্যি তুলে নিয়ে যাব। চিনে আমাকে? বাইকে বস। আমি চোখ কপালে তুলে বলি, মানে? কানে শুনিস না? আমি তার রাগ সম্পর্কে জানি। আমার প্রাক্তন শিক্ষক হিসেবে 2-1 বার চড়ও খেয়েছি এই শক্ত হাতে। তাই সেদিন প্রথমবারের মতো তার বাইকে চড়তে হয়েছিল। কথা মুখ বুঝে মেনে নিতে হয়েছিল। লোকটাকে সেদিনের মতো খুশি কখনোই দেখিনি। এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন আমাকে কেন তুই সম্বোধন করতো, আর প্রাক্তন শিক্ষক মানে কি? ওয়েল, সে আমার টিউশনের শিক্ষক ছিল ক্লাস 10-এ। কয়েক মাস পরিয়ে নিজেই টিউশনি ছাড়িয়ে দিয়েছিল। কেন ছাড়ছে এর উত্তরে বলেছিল, এসব পড়ানো জমছে না। পড়ানোর চেয়ে আমার এই টাইমটা ঘুমিয়ে কাটালে লাভ হবে বেশি। এ নিয়ে আমার বাবা মায়ের ছিল চাপা ক্ষোভ। এসএসসি দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে। এখন তার নতুন শিক্ষক পাবে কোথায়? মা বারণ করে দিয়েছিল তাইফকে যেন এই পাড়ায় সে মুখ না দেখায়। তাইফের এ নিয়ে কোনো প্রকার মাথা ঘামাঘামি নেই। অবশ্যই পাড়া আমাদের নয়, এখানে মুখ দেখালেই বাকি। আমার মা চাইলেও কখনো তাকে বের করে দিতে পারতো না। মায়ের কথাকে না মেনে সে উল্টো ঘন ঘন এসে বসে থাকতো আমাদের এলাকার বিখ্যাত টঙে। আর আমার মা ছিলেন অসহায়। লোকটা যেন মুহূর্তে মুহূর্তে ওনাকে বুঝিয়ে দিত। এই যে দেখাচ্ছি আমার চাঁদ মুখ, কি করবেন? বের করে দিবেন? করে দেখান। কিন্তু না, আমার মা কখনোই তাকে বের করতে পারেনি। উল্টো এই ঘন ঘন আসা যাওয়ার এক সময়ে এই চরম অভদ্র লোকটা আমার প্রেমে পড়ে গেল। আর আমি ছিলাম আরেক বেকুব। এসএসসি পাশ করে এদিক সেদিক তাকালে যখন ওনাকে দেখতাম কিশোরী বয়সে, আমার মনেও প্রেমের অজানা ফুল ফুটে গেল নিজের অজান্তেই। এখন আমি নামক বেকুবটা এই লোকের সিলমারা বউ। সেদিনও প্রতিবারের মতো তাইফ বাড়িতে দেরি করে ফিরল। তখন আমি অভিমানে টইটুম্বুর হয়ে ননাসের ঘরে বসা। প্রতিদিনের মতো শরবত হাতে নিয়ে ছোটার তারাও আমার মাঝে দেখা গেল না। ননাসের এই ঘরটা আপাতত ফাঁকা পড়ে আছে। ননাস তার শ্বশুর বাড়িতেই। তাইফ সেই মুহূর্তে এসে বলল, রুমে আসো, আমি এসেছি, দেখনি? আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, এত দেখা দেখির সময় নেই। এবারও আমার অভিমানের কারণ ভাটা পড়ল। তাইফ সেসব কিছুর পরোয়া না করে আমাকে কোলে তুলে নিল। 6 মাসের এই দাম্পত্য জীবনে এটা নতুন কিছু নয়, কিন্তু আমি বেশ আটকে উঠলাম। কি হচ্ছে কি? নামান আমাকে, কেউ দেখে ফেললে। তাইফ সেসবে বিন্দুমাত্র পরোয়া না করে রুমের দিকে হাঁটতে হাঁটতে উদাসীন গলায় বলল, দেখলে কি হবে, নিজের বউকে কোলে তুলেছি। অন্যের বউ হলে ভিন্ন কথা। আপনি একটা। তাইফ আমাকে সেই অবস্থায় এক শক্ত চুমুতে নাজেহাল করে বলল, তোমার অভদ্র বর। চুমুটাও এত লজ্জাজনক ছিল না। কিন্তু যখন আমার শ্বশুর দূর থেকে দেখলেন তার গুণধর ছেলের কোলে বউ, তখন আমার মনে হলো এক্ষুনি নিজেকে মাটি চাপা দিয়ে দিই চরম লজ্জায়। কিন্তু এই নির্লজ্জ
এইবারও আমাকে কোনো প্রকার দয়া মায়া দেখালো না, ওভাবেই রুমে নিয়ে গেল। তাইফ তার বিজনেসের কাজে চট্টগ্রাম গিয়েছে আজ 2 দিন। কি যেন ফান্ডিংয়ের কাজ পড়েছে। এত কথা বলার ফুরসত তার নেই। আমাকে সময় দিবে বলে রাতে মানিয়ে নিল, আবার পরের দিন ব্যাগপত্র গুছিয়ে ছুটল চট্টগ্রাম। মানুষ দূরে গেলে কল টলও দেয়, তার সেই কলেরও খোঁজ নেই। ভদ্রলোক দেশের প্রধানমন্ত্রী কিনা, বউকে সময় দেওয়ার সুযোগ কোথায়? লোকে ঠিকই বলে বিয়ের আগে আর বিয়ের পরের পুরুষ মানুষ মোটেও এক হয় না। এই যে এই ছেলে, বৃষ্টি নেই, গরম নেই, শীত নেই, কি পরিমাণে খাটুনি করলো আমাকে বিয়ে করার জন্য। এই যে বিয়ে হয়ে গেল, সব দরদ প্রেম জানলা দিয়ে পালালো। ঘরে বউ এনেছে, এর মানে শেষ তার দায়িত্ব। তাকে টাকা কামাতে কে বলে যদি না সময় দিতে পারে? সময় দেওয়া কি দামি উপহারের মতো কিছু যে লাখ টাকা খরচ করতে হবে? খিটখিটে মেজাজ নিয়ে রুমেই বসে রইলাম। কিছুক্ষণ আগে কাজের খালা 2 কাপ চা দিয়ে গেল। রুমের কাছাকাছি শাশুড়ি এসে আমাকে খোঁটা দিয়ে কথাও শুনিয়ে গেল। আমি নাকি সারাদিন ঘরে পায়ের উপর পা তুলে বসে থাকি, কাজ বাজ করি না, স্বামীর ঘাড়ের উপর চেপে বসে খাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব শুনেও আমি কিচ্ছু বললাম না। আজকাল শরীর কেন যেন ভালো লাগছে না, কেমন অস্বস্তি, বিরক্তি, বমি বমি পায়। অবশ্য প্রায়ই গরমের দিনে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়, তবে এমন দুর্বলতা আগে অনুভব হয়নি। আম্মা চাইলে ঘরে উকি দিয়ে দেখতে পারতেন আমি ঠিক আছি কিনা। দুপুরে আমার খাওয়া হলো না, খাবারের গন্ধও সহ্য হয় না আজকাল। কেমন যেন ভেতরে যা আসে সব বেরিয়ে আসার মতো অনুভূতি হয়। খাবার অবশ্য যা দিয়ে গিয়েছিল সেই খাবার এখনো টেবিলেই পড়ে আছে, ছুঁয়েও দেখা হয়নি। এমন সময়ই আমার ফোন বেজে উঠল। হোয়াটসঅ্যাপ চেক করে দেখি তাইফ একটা ভৃঙ্গরাজের ছবি পাঠিয়েছে, সাথে লিখেছে, দেখো পথিমধ্যে তোমাকে পেলাম জান। আমি জানি না কেন এইটুকু মেসেজেই শান্তি পেলাম, অথচ আমি যে রেগে বসেছিলাম তা ভুলেই গিয়েছি। 23 বছর বয়সী যুবতী হয়েও স্বামীর এই ছোট্ট কথায় গলে যাচ্ছি। এইটা তো আমার জন্য মহাবিপদের। এইভাবে নরম হলে তো এই লোক আরও বিগড়ে যাবে। আমি রিপ্লাই করলাম না, সেটাও ভদ্রলোক খেয়াল করলো। টেক্সটে বলল, কি ব্যাপার? সিন করেছো কেন? কথা বলো। আয়রা, কল দিচ্ছি, কল রিসিভ করো। আমি কল রিসিভ করার বদলে মোবাইলই বন্ধ করে দিলাম। আমার মনে পড়ে গেল আগের সময়ের কথা। আমি এমন করে একদিন ওনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। তখন সবে অনার্সে পড়ি। তাকে ব্লক করে দিয়ে আমি কি যে আরাম করে বৃষ্টিবিলাস করছিলাম, সাথে ছিল 1 কাপ চা। তখন নতুন নতুন প্রেম তো, বুঝতে পারিনি প্রেমের জটিলতা কেমন। এই লোক তুফানের মতো করে এই বজ্রপাতে ভরপুর বৃষ্টি দিয়ে বাইক টেনে আসলো। তার হাত ছিল আহত, বৃষ্টির পানি দিয়ে রক্তগুলো ধুয়ে যাচ্ছিল, তবুও রক্ত পড়া থামল না। আমাকে বারান্দায় দেখে সে গর্জে উঠে বলেছিল, এক্ষুনি নিচে আয় আয়রা। আমি ভরকে যাই। ওনার ধমকে নয়, হাতের অবস্থা দেখে। আমি কাণ্ডজ্ঞান ভুলে তখনই নিচে চলে যাই। তাইফ আমাকে দেখেই চোখ মুখ লাল করে বলল, কান ধরে উঠবস কর। মানে কি? কথা কানে যায় না? আমাকে ব্লক করেছিস কোন সাহসে? এক্ষুনি কান ধরবি। আমি ভয় পেলাম। এটা কি ধরনের অসভ্যতা? এই লোক আগে স্যার হয়েও তখন তার প্রেমিক ছিল। বাপের জন্মেও শুনিনি প্রেমিক এসে প্রেমিকাকে বলে কান ধরে উদ্বস করতে। আমি গাইগুই করলাম, মানুষ দেখলে কি বলবে। এই জন্য এই লোক আমাকে আমাদের বাড়ির ভেতরে নিয়ে 2 বার উদ্বস করায়। কি জঘন্য দিন এসেছিল আমার। ইচ্ছে তো করছিল লোকটার মাথা ফাটিয়ে দেই, কিন্তু যখন কাছ থেকে তাইফের হাতের ক্ষতটা দেখলাম, আমার কান্না গলায় দলা পাকিয়ে গেল। দূর থেকে ক্ষত বোঝা না গেলেও কাছে থেকে দেখলাম অনেকটা কেটে গেছে। শুধু হাতেই নয়, কপালে আঘাতের চিহ্ন, পায়েও ব্যথা পেয়েছে। কারণ হিসেবে জানতে পারি এই লোক বৃষ্টির মধ্যে দ্রুত আমার বাড়িতে আসতে নিলে একসময় বাইকের ব্যালেন্স হারিয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে সেদিন কসম কেটেছিলাম আমি আর কোনোদিন তাকে ব্লক করব না। সাথে সেদিন জোরালোভাবে উপলব্ধি করেছিলাম তাইফকে ছাড়া আমি অন্ধ, নিঃস্ব। এই লোকটাকে আমার নিজের করেই চাই। তার সামান্যতম দুঃখ আমি সহ্য করতে পারবো না। পুরনো স্মৃতি থেকে বাস্তবে ফিরে আমি ভাবলাম খাবারটা গরম করে আনি। যেই বিছানা ছাড়লাম অমনি মনে হলো আমার চোখের দুনিয়া অন্ধকার।
শরীর চলছে না, মাথাটা খুব বাজেভাবে চক্কর দিয়ে উঠল। এরপর অনুভব করলাম আমি ফ্লোরে পড়ে গেছি। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। আমার মুখের কাছে চোখ মুখ লাল করে বসা তাইফ। ক্লান্ত, ডার্ক সার্কেলের চোখ দুটোতে আতঙ্ক ভিড় করেছে। আমি চোখ খুলতেই যেন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার এখনও বোধ ফেরেনি। বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, কিভাবে এসেছি, কি হয়েছিল। ধীরে ধীরে সব মনে পড়ল। সাথে এও মনে পড়ল তাইফ চট্টগ্রাম ছিল। সে এখানে কিভাবে এসেছে। নিজের কথা ভুলে আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে? তাইফ যেন আমার কণ্ঠস্বর শুনে প্রাণ ফিরে পেল। দ্রুত আমাকে জড়িয়ে ধরল। আমি অনুভব করলাম মানুষটা অসম্ভব কাঁপছে। এইরকম কেঁপেছিল আরেকবার যখন আমাকে বউ করে তার ঘরে তুলেছিল। আমি ভড়কে গেলাম। কি হয়েছে, এমন করছেন কেন? আমি ঠিক আছি তো? তাইফ কম্পন সামলে আমার কপালে শান্ত চুমু দিল। পরপর কপাল ঠেকিয়ে বলল, কুত্তার মতো ছুটে আসছি খবর শুনে। আমি নিজেকে সামলাতে পারছি না, এরা আমাকে প্লিজ ধরো। আমি তাইফের কাঁধ খামচে ধরল। মানুষটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মহিলা ডাক্তার আসলো কিছুক্ষণের মধ্যে। কোনো গাইনি ডাক্তার হবে হয়তো, কিন্তু তার মুখে হাসি। সে মুচকি হেসে বলল, আহা মিস্টার তাইব, এই সুখের সময় এমন করলে চলবে? এই রিপোর্ট কি এসেছে শুনবেন না? আমি আর তাইফ একসাথে তাকালাম ডাক্তারের দিকে। ডাক্তার হেসে বলল, মিস্টার তাইব, বাবা হওয়ার প্রস্তুতি নিন, আপনার ঘরে নতুন সদস্য আসছে। তাইফ বিমূঢ়। তার থেকেও নির্বাক আমি। মানে নতুন সদস্য? এর মানে কি আমি? তাইফ বাক্য হারা হয়ে একবার আমার দিকে আর একবার ডাক্তারের দিকে তাকাচ্ছে। ডাক্তার খুশির সংবাদের পাশাপাশি জানিয়ে গেল এইবার আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে। আমি আর তাইফ দুজনেই এখানে নীরব থাকলাম। দুজনের চোখেই চরম অবিশ্বাস। কেবিনের বাইরে আমার শ্বশুর, ননাস এবং ভাসুর ছিলেন। ওনারা শুনে তো সঙ্গে সঙ্গেই বাড়িতে সুখবর দিলেন। তাইফের কাঁধে চাপড় দিয়ে হাসতে হাসতে বললেন, দেখেছিস জেঠু হব, আমাদের বাচ্চারা নতুন সদস্য পাবে খেলার। এবার আর আয়রাকে একা রাখিস না। সুসংবাদের সাথে দায়িত্বও গাড়ে বয়ে আসে। সুখের দায়িত্ব বলে ওটাকে। সেই দিন না বদমাইশটাকে মারতে মারতে স্কুল থেকে নিয়ে এলাম, সে এত বড় কবে হলো? আমি তাইফের দিকে তাকালাম। লোকটার চোখে মুখে প্রফুল্ল। খুশি ঠিক কিভাবে প্রকাশ করবে ভেবেই পাচ্ছে না। ভাসুর তো হাসতে হাসতেই বলল, দোয়া কর তাইফ, তোর বাচ্চা যেন তোর মতো বান্দর না হয়। নইলে আব্বাকে ছোটবেলায় যেই পরিমাণে জ্বালিয়েছিস, বাচ্চা তো এবার তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। সবাই একসাথে হাসতে শুরু করলো। তাইফ তখন বাঁকা হেসে বলল, না, আমার ছেলে হলে তাকে আমার মতো করেই গুছিয়ে নিব। অ্যাটলিস্ট বাবার মতো পিঠের ছাল তুলব না। বাবার মাইরগুলো এখনও অনুভব করা যায়। লাঠিগুলো কি জঘন্য ছিল। জানোয়াইরা এই ছেলে এত ইতর ছিল যে বাবা কয়েকটা লাঠি ঘরে রাখতেন, কিন্তু ওই ছেলে সেই সব লাঠি সরিয়ে রাখতো। যখন বাবা ওকে মারার জন্য লাঠি নিতে যেত, গিয়ে দেখতেন তার কালেকশনের সব লাঠি গায়েব। এবার আমি হাসলাম। পুরো পথ আমি পেটে হাত চেপেই রাখলাম। এখানে অন্য এক প্রাণের বাস। কত আপন সেই প্রাণ। এই প্রাণের সাথে আমার তাইফও আছে। মা হওয়ার অনুভূতি বুঝি এত সুন্দর হতে পারে? এই যে আমার সমস্ত মন খারাপ, রাগ, অভিমান সব উড়ে গেল। মাথা ব্যথাও করছে, কিন্তু এই অস্তিত্বের কথা শুনে আমার ভার মাথাটা আমাকে বিশেষ বিরক্ত করতে পারছে না। এত মধুময় লাগছে কেন সব কিছু। আমি তাকালাম তাইফের দিকে। তাইফ ড্রাইভিং করতে করতে লুকিং গ্লাসে আমাকেই দেখছে। আমি হাসলাম। আমাদের দুজনের চোখেই যেন এক নতুন প্রাণকে ঘিরে হাজারো স্বপ্ন বুনে ফেলা হচ্ছে। বাড়িতে এসে অনুভব করলাম বাড়ির চিত্র বদলে গেছে। যেই শাশুড়ি আমাকে দেখতে পারতো না, ওনার মুখেও আজ হাসি ফুটেছে। তিনি নিজ থেকে এখন আমার খোঁজ করছেন, ঠিক আছে কি না, কী খেতে ইচ্ছে করছে, এই মুহূর্তে কী কী সাবধানতা অবলম্বন জরুরি সেসব পরামর্শও দিচ্ছেন। বাড়িতে ভাসুর আর তাইফ প্রবেশ করলো না। ওরা শ্বশুরের আদেশে গেছে মিষ্টির দোকান ফাঁকা করতে। আমার বাবা মায়ের সাথে ফোনে কথা হয়েছে, তারা বলেছেন আগামীকাল আমাকে দেখতে আসবেন। তাইফরা 3 বোন 3 ভাই, সবার ছোট তাইফ।
ননাসরা শ্বশুরবাড়ি থাকলেও বাড়ি জুড়ে অনেক মানুষ। এত মানুষের ভিড়েও এতদিন নিজেকে একা লাগতো, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছে আমি একা নই। আমাকে ঘিরে আছে সবাই। সবাই আমাকে সময় দেওয়ার চেষ্টা করছে, আমাকে আশেপাশে রাখছে। এই সুখের দেখা মিলল অনাগত বাচ্চাটার জন্যই। কেউ ঠিকই বলে, নতুন প্রাণ রহমতের মতো সবাইকে মিলিয়ে দেয়। রাতে অবশেষে তাইফ আমার কাছে আসার সুযোগ পেল। আমার পাশে বসলো, আমার পেটে হাত রেখে বলল, আমি স্বপ্ন দেখছি সকালেও চট্টগ্রাম ছিলাম, তোমার খবর শুনে ছুটে এসেছি ঢাকায় ফ্লাইট ধরে। এরপর সুসংবাদ। মনে হচ্ছে কোনো ভ্রম। আয়রা, এটা ভ্রম নয় বলো? আমার চোখে পানি এলো। ঝাপসা চোখে বললাম, আমি মা হতে চলেছি, এর চাইতে পরম সত্যি দুনিয়াতে দুটো নেই। তাইফ আমাকে জড়িয়ে ধরে বলল, আর আমি হব বাবা। ছোট ছোট হাত পায়ের যত্ন নিব আমি। যেই বউকে সময় দিতে পারে না আবার বাচ্চাকে সময় দিবে। তাইফ হাসলো, আমার পেটে হাত চেপে বলল, দেখেছিস বাবু, তোর মা তোর আগমনী বার্তার খুশি প্রকাশ না করে আবারও ঝগড়া করার ধান্দায় আছে। তোর মাকে বলে দে তোর বাবা এখন থেকে তোকে নিয়ে বিজি থাকবে। আমি এই মুহূর্তটা উপভোগ করলাম। সময় নিয়ে বললাম, এবার সময় দিয়ে আপনার বউকে উদ্ধার করুন। অনেক হয়েছে কাজের পেছনে ছোটাছুটি। কাজ করবেন ঠিক আছে, তাই বলে এই না যে বউয়ের সময়টুকুও কাজের পেছনে দিয়ে দেবেন। এবার কিন্তু আমি একা নই, দুইজন। তাই ফাঁসলো, আমার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার হুকুমের কোনো নড়চড় হবে না। এখন দ্রুত শুয়ে পড়ো, গান গাইব, শুনবে? ব্যাস, গান শোনার লোভে আমিও শুয়ে পড়লাম। উনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওনার সবচেয়ে প্রিয় গানটা করলো। আমি জিজ্ঞেস করলাম, গিটার কোথায়? গিটারের থেকে তোমাকে আমার বুকে বেশি প্রয়োজন, খালি গলাতেই শোনো। বলেই তাইফ গাইতে শুরু করলো। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। তাইফ আবারও কাজের অজুহাতে আমাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছে। প্রায় সে বাড়িতে ফিরতে দেরি করে, কল দিলে বলবে আসছি। তার এই আসছি আসছি করতে করতে আর আসার নামগন্ধ থাকে না। এই নিয়ে আমি আবারও অভিমানে টইটুম্বুর হয়ে গেলাম। 4 মাসের অন্তঃসত্ত্বা আমিটাকে নিয়ে বিপাকে পড়ল তাইফ। হঠাৎ ছুটির দিনের দুপুরে আমাকে তৈরি হয়ে থাকতে বললে আমি জিজ্ঞেস করি, কেন? তোমার অভিমান ভাঙাতে। আমিও সব ভুলে তৈরি হলাম। কতদিন পর ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। শাশুড়ি তো এতদিন বাড়ি থেকে বের হওয়ার সুযোগই দিচ্ছিল না। এবার অবশেষে সুযোগ মিলল। কিন্তু দেখা গেল তাইফের বাইক এসে থামলো একটি পেট্রোল পাম্পের লাইনে। আমি বোকা হয়ে গেলাম, এখানে কেন থামিয়েছে? এখানে কেন? এখানেই তো থাকবো। মানে? দেশের খবর তুমি রাখো। দেশে যে পেট্রোল সংকটটা জানো? আমার প্রায়ই ঘন্টার পর ঘন্টা এখানে তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, আর তুমি ওদিকে বাসায় ফুলে থাকো। আমার কথাতে তো বুঝবে না, এজন্য প্র্যাকটিক্যালি উপভোগ করাতে নিয়ে আসলাম। পেট্রোল পাম্পের ডেটটা রোমাঞ্চকর না? আমার চোখ কপালে, সাথে হাত মুখ ভর্তি রাগ। তোমার কাছে ইত্রামি লাগছে? তুমি আমাকে এই প্রেগনেন্সির মধ্যে দিয়ে এখানে নাটক করতে এনেছো? তাই হাসতে হাসতে বলল, তাহলে প্রমিস করো আমি দেরি করে ফিরলে কিছু বলতে পারবে না। আমি আমার মাথার ওপরের সূর্যটার দিকে তাকালাম। না পেরে আমার কথা দিতে হলো। তাই ফো করে হাসতে হাসতে বাইক ঘুরিয়ে নিল। আজ তার যথেষ্ট তেল আছে, শুধুমাত্র আমাকে শিক্ষা দিতেই এখানে দাঁড় করিয়েছিল। আমার তো এত বড় লাইন দেখে মাথা ঘুরছে। বাপের জন্মেও এত বড় লাইন, তাও আবার পেট্রোল পাম্পে, জীবনেও দেখিনি। তাইফ আমার জন্য তুলনামূলক কম স্পিডে বাইক চালাচ্ছে। আমি তাকে জাপটে ধরে বসা। প্রেগনেন্সির কারণে আরও বেশি ভয় লাগে এই বাইকে। তাইফ বলল, বউ কথা না শুনলে
এভাবেই আঙুল বাঁকাতে হয়। আপনার মতো ভয়াবহ হাজবেন্ড আমি জীবনে দুটো দেখিনি। পাগল লোক। কিছু করার নেই, এই পাগলের সাথে আজীবন ঘর সংসার করতে হবে। পাগলের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পাগলের পাগলামি আরও বেড়ে যাবে। পরিশিষ্ট আমার কোল আলো করে পুত্র সন্তান এসেছে। দেখতে শুনতে মেজাজে হয়েছে একদম বাপের মতোই। কান্না একবার শুরু করলে থামার নামগন্ধও নেই। এই নিয়ে পড়েছে সকলে বিপাকে। শাশুড়ি তো উঠতে বসতে বলছেন, একদম হতচ্ছাড়া তাইফের মতো হয়েছে। এই ছেলেও ছোট থাকতে আমাকে দুর্দ্বন্দ্ব বসতে দেয়নি। আমারও পাগল পাগল অবস্থা এই ছেলেকে সামলাতে গিয়ে। তাইফ প্রায়ই অফিস থেকে ফিরে সবাইকে বাবুকে নিয়ে ব্যস্ত থাকতে দেখে। আজ দেখলো বাবু ঘরে আমার কোলে ঘুমিয়ে, কিন্তু যেই তাইফ একটু শব্দ করলো অমনি ওর ঘুম ভেঙে গেল, আবারও কান্নাকাটি লাগিয়ে দিল। এবার আমি মেজাজ দেখালাম তাইফের উপরে। আপনার শব্দ করার কি দরকার ছিল? আপনাকে কেউ রুমে আসতে বলেছে? তাইফ এবার কপাল কুঁচকে ফেললো এ কথা শুনে। ম্যাডাম 2 দিন আগেও আমার বিরহ সহ্য করতে পারতো না, এখন বাবু এসেছে দেখে আমাকে বের করে দিচ্ছ? এত বড় স্পর্ধা কবে হলো? দেখি এটা কোন পালোয়ান যার জন্য আমাকে ঘর থেকে বের করে দেওয়ার ধান্দা হচ্ছে। তাইফ কাপড় না পাল্টেই ছেলেকে কোলে তুলে নিল। ভ্রু কুচকে বলল, তোকে না জন্মের প্রথম দিন বলেছি বাপের মতো হবি না? তোর মায়ের মতো হলে কি খুব ক্ষতি হতো? দেখ, তোর জন্য এখন তোর বাপের এই বাড়িতে সম্মান নেই। বাপ যেমন ছেলে তো তেমন হবেই। কিন্তু দেখা গেল কিছু সময়ের মধ্যেই বাপের কোলে ছোট্ট সদস্যের কান্না থেমে গেল।